জনসাধারণের কৌতূহল এবার চূড়ান্ত পর্যায়ে পৌঁছল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা ভিড় করতে লাগলো পুলিশ ব্যুরোর সামনে। খোঁজ করতে লাগলো চিঠি বা টেলিগ্রাম এসেছে কিনা। বাঘা বাঘা সাংবাদিকরাও হাজির রইলেন। বিখ্যাত এই সংবাদ যে কাগজে প্রথম প্রকাশিত হবে রাতারাতি বেড়ে যাবে সেটার সম্মান। বাণিজ্য বাণিজ্য কম হবে না। অজ্ঞাতনামা সেই আবিষ্কারকের নামধাম জানা যাবে। জানা যাবে তিনি সরকারের সাথে চুক্তিতে আসতে রাজি কিনা। ওহ, সে কি উত্তেজনা! বিখ্যাত জিনিসের জন্য কি করতে হয় সেটা আমেরিকার জানা আছে। ওই বিস্ময়কর আবিষ্কারককে হাত করতে যে কোনো অঙ্কের খরচ করতে সরকার পিছপা হবে না। যদি প্রয়োজন হয় দেশের সব কোটিপতি তাদের হাত উপর করে দেবেন। একটা দিন গেল। কৌতূহলী জনসাধারণের কাছে সময় যেন কাটতেই চায় না। দিন যেন 24 ঘন্টার চেয়ে বেশি লম্বা হয়ে গেছে। প্রত্যেক ঘন্টা কাটছে 60 মিনিটের অনেক বেশি সময় নিয়ে। কিন্তু কোনো জবাব, চিঠি বা টেলিগ্রাম কিছুই এলো না। তারপরের দুটো দিনও একইভাবে কাটল। এদিকে এই বিজ্ঞপ্তির অন্যরকম একটা প্রতিক্রিয়া হলো। ইউরোপ ও অন্যান্য মহাদেশ জেনে গেল আমেরিকার অভিপ্রায়। ওল্ড ওয়ার্ল্ডের বিভিন্ন শক্তিবর্গও এই বিস্ময়কর আবিষ্কারের দখল পেতে উঠে পড়ে লাগলো। যে যন্ত্র হস্তগত করলে এতটা সুবিধে তার পেছনে কেনই বা তারা ছুটবে না। কোটি টাকার সরাসরিতেও তারা কি হেরে যাবে? মোট কথা, ওল্ড ওয়ার্ল্ডের সবগুলো শক্তিশালী রাষ্ট্র ঝাঁপিয়ে পড়ল এই প্রতিযোগিতায়। ফ্রান্স, ইংল্যান্ড, রাশিয়া, ইটালি, অস্ট্রিয়া, জার্মানি কেউ বাদ গেল না। অর্থবল কম, শুধুমাত্র এই সব রাষ্ট্রই প্রতিযোগিতা থেকে সরে থাকল। তারা জানে এই মহারথীদের ভিড়ে তাদের কোনো সম্ভাবনা নেই। ইউরোপিয়ান কাগজগুলোতেও আমেরিকার মতো বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। অসাধারণ সেই বৈজ্ঞানিক শুধু মুখ খুলুক, তাহলে মুহূর্তের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী ভান্ডারবিল্ট, আস্টর, গোল্ড, মর্গান, রথসচাইল্ডের চেয়েও বেশি অর্থের মালিক হবেন তিনি। কিন্তু এত কিছুর পরও যখন চুপ করে রইলেন ভদ্রলোক, তখন শুরু হলো দর কষাকষি। টাকার লোভ দেখিয়ে তার গোপন তথ্য বের করে নেয়ার চেষ্টা চলল। সারা পৃথিবী যেন পরিণত হলো একটা খোলা বাজারে, রূপান্তরিত হলো নিলাম ঘরে। পৃথিবীর নিলামের ইতিহাসে এরকম ডাকাডাকির ঘটনা বিরল। খবরের কাগজ দিনে 2বার করে বেরোতে লাগলো। তাতে ছাপা হতে লাগলো দাম কত উঠছে। মিলিয়নের পর মিলিয়ন ডাক পড়তে লাগলো। দর কষাকষি শেষ হলো আমেরিকার কংগ্রেসের রায় শোনার পর। একটা স্মরণীয় অধিবেশনে ভোট নেয়ার পর স্থির হলো তারা $2 কোটি দিতে রাজি আছেন। একটা মেশিন কেনার জন্যে এত অর্থ ব্যয়ের সিদ্ধান্তে একজন আমেরিকানও প্রতিবাদ করল না। মেশিনটা বিস্ময়কর, তাছাড়া অন্য রাষ্ট্র যদি এটা আমেরিকার হাত থেকে ছিনিয়ে নেয় তাহলে মান ইজ্জতের প্রশ্ন। আমি বুড়িকে বললাম, ওই মেশিনের দাম $2 কোটিরও বেশি। অন্য কোনো দেশ অবশ্য যন্ত্রটার ব্যাপারে আমেরিকার মতো এত গুরুত্ব দিল না। ফলে $2 কোটি আশপাশে দাম হাঁকল না কেউ। শেষমেশ ওদের কাগজগুলো মতামত দিল, বড় বড় রাষ্ট্রের মধ্যে এই অযথা খামসাখামসির কোনো অর্থ আছে? এত টাকা ছড়াছড়ি কাকে নিয়ে? আদতে ওরকম কোনো বৈজ্ঞানিকই নেই কেউ। আমেরিকার কাগজগুলোর যত সব গালগল্প।
এইভাবে কাটতে লাগলো দিনের পর দিন। মানুষটার আর খবর পাওয়া গেল না, কোনো জবাবও দিলেন না তিনি। তার মেশিনটাকেও দেখা গেল না আর কোথাও। আমি বুঝতে পারলাম না এ অবস্থায় কি করা উচিত। এই অদ্ভুত রহস্যের কোনো সমাধানই মাথায় এলো না। ধীরে ধীরে হতাশ হয়ে পড়তে লাগলাম। 15 জুলাই সকালবেলায় পুলিশ ব্যুরোর চিঠির বাক্সে পাওয়া গেল একটা চিঠি। চিঠিটার কোথাও পোস্ট অফিসের ছাপ নেই। কর্তৃপক্ষ চিঠিটা পড়ে পাঠিয়ে দিলেন ওয়াশিংটনের কাগজগুলোতে। সেখানে চিঠিটার হুবহু নকল ছাপা হলো বিশেষ সংখ্যায়। চিঠিটা এইরূপ: 9 টেরর এর ডেক 15 জুলাই। নিউ এবং ওল্ড ওয়ার্ল্ডের প্রতি। ইউরোপের বিভিন্ন রাষ্ট্র থেকে অনেক প্রস্তাব আমি পেয়েছি। সবাই দিয়েছেন প্রচুর টাকার প্রস্তাব, যার শীর্ষে আছে আমেরিকা সরকার। আমার উত্তর একটাই, আমার আবিষ্কারের ব্যাপারে দর কষাকষি করে লাভ হবে না। আপনাদের সমস্ত প্রস্তাব আমি পুরোপুরি প্রত্যাখ্যান করছি। ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া, রাশিয়া, ইংল্যান্ড, আমেরিকা কেউই পাবে না আমার মেশিন। এই আবিষ্কার আমার এবং এটা আমার দখলেই থাকবে। যখন খুশি, যেভাবে খুশি এটাকে ব্যবহার করব আমি। এই মেশিন দিয়ে সারা পৃথিবীকে আমি আমার পদানত করব। পৃথিবীর মানুষের আওতার মধ্যে এমন কোনো ক্ষমতা নেই যা দিয়ে আমাকে ঠেকানো যাবে। কোনো অবস্থাতেই আমাকে বাধা দেওয়ার ক্ষমতা কারও নেই। আমাকে থামানোর বা অ্যারেস্ট করার চেষ্টা হবে বৃথা, অসম্ভব। কেউ আমার গায়ে আঁচড় কাটার চেষ্টা করলে তার 1000 গুণ ক্ষতি করব আমি। আমাকে যে টাকার প্রস্তাব দেয়া হয়েছে তাতে আমি থুতু দিই। টাকার প্রয়োজন নেই আমার। যদি কখনো প্রয়োজন হয়, শুধু হাত বাড়ানোর অপেক্ষা। হাতের মুঠোয় এসে পড়বে কোটি কোটি টাকা। নিউ এবং ওল্ড ওয়ার্ল্ডের সবাই চোখ কান খোলা রেখে শুনে রাখুন। আমার চুল পরিমাণ ক্ষতি করার ক্ষমতা আপনাদের কারো নেই, অথচ আমি আপনাদের পুতুলের মতো নাচাতে পারি। যা খুশি তাই করতে পারি। আমি নিজেকে যা ভাবি সেই নামেই শেষ করছি চিঠি। মাস্টার অব দ্য ওয়ার্ল্ড। 10 এরকম একটা চিঠি লেখা হয়েছে যুক্তরাষ্ট্রের সরকারকে উদ্দেশ্য করে। পুলিশের চিঠির বাক্সে এ চিঠি কে ফেলে গেল তার কোনো খোঁজ পাওয়া গেল না। সারা রাত আমাদের অফিসের সামনে লোক দাঁড়িয়েছিল। সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত গিজগিজ করেছে মানুষ। ব্যস্ত, উদ্বিগ্ন, কৌতূহলী মানুষ। এই ভিড়ে একজন খুব সহজেই সবার চোখ বাঁচিয়ে চিঠিটা ফেলে যেতে পারে। রাতটা ছিল ঘুরটি অন্ধকার। রাস্তার এপার থেকে ওপার পর্যন্ত দেখা যায়নি। এ ধরনের চিঠি পেলে সবাই ভাবে কেউ ইয়ার্কি করেছে। 5 সপ্তাহ আগে গ্রেট আইরি থেকে চিঠিটা পেয়ে আমিও তাই ভেবেছি। কিন্তু এ চিঠির ক্ষেত্রে প্রতিক্রিয়া হলো ঠিক তার উল্টো। ওয়াশিংটন বা আমেরিকার অন্যান্য অঞ্চলে কেউ এটাকে রসিকতা ভাবল না। কিছু লোক এটাকে হেসে উড়িয়ে দিতে চেয়েছিল, কিন্তু দেশশুদ্ধ সবাই হা হা করে উঠেছে তাদের বিরুদ্ধে। বলেছে এই চিঠির ভাষা বা লেখার ধরন কোনোটাই ইয়ার্কির নয়। একজনই মাত্র এরকম চিঠি লিখতে পারেন, লোকচক্ষুর আড়ালে রয়ে যাওয়া সেই মেশিনের আবিষ্কর্তা। সবাই যে এক বাক্যে এটাকে মেনে নিল তার কারণ আছে। আবিষ্কারক ভদ্রলোকটির মনের গড়ন যে আলাদা জাতের তা স্পষ্টই বোঝা যায়। অদ্ভুত যে ঘটনাগুলো এতদিন যাবৎ একের পর এক ঘটে চলেছে, সেগুলো কেন ঘটেছে তার ইঙ্গিত আছে চিঠিটার মধ্যেই। মাঝে মাঝে গা ঢাকা দিয়েছেন ভদ্রলোক। এক জায়গায় আত্মপ্রকাশ করে যে চাঞ্চল্যের সৃষ্টি করেছেন, নতুন রূপে আরেক জায়গায় আত্মপ্রকাশ করে
সে চাঞ্চল্যের মাত্রা বাড়িয়েছেন। দুর্ঘটনায় মরা তো দূরের কথা, বরং এরকম এক জায়গায় লুকিয়ে থেকেছেন যেখানে যাওয়ার সাধ্য হয়নি পুলিশের। তারপর পৃথিবীর সব রাষ্ট্রপ্রধানকে চিঠি মারফত পরিষ্কার জানিয়ে দিয়েছেন কি তার উদ্দেশ্য। অন্য কোনো পোস্ট অফিসে চিঠি ফেললে পাশে তার ঠিকানা প্রকাশ হয়ে পড়ে, তাই তিনি এসেছিলেন ওয়াশিংটনে। সরকার বিজ্ঞপ্তি দিয়ে যেখানে তাকে আসতে বলেছিল সেখানেই তিনি এসেছিলেন, পুলিশ ব্যুরোর সামনে। তার উদ্দেশ্য ছিল চিঠি লিখে সারা পৃথিবীতে হুলস্থুল ফেলে দেয়া। তার সে উদ্দেশ্য সম্পূর্ণ সফল হয়েছে। যেদিন চিঠিটা ছাপা হলো সেদিন খবরের কাগজ খুলেই চোখ ছানা বড়া হয়ে গেল সারা দেশের লোকের। বারবার করে পড়েও তারা নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। আমি নিজেও চিঠিটার প্রত্যেকটা শব্দ খুঁটিয়ে খুঁটিয়ে পড়লাম। হাতের লেখাটা কড়া, কুটিল। কোনো হস্তলিপি বিশারদ এই চিঠি দেখলে নিঃসন্দেহে বলবেন এটার লেখক বদমেজাজি, কঠোর মনোভাবাপন্ন আর অসামাজিক। আচমকা অস্ফুট একটা চিৎকার বেরিয়ে এলো আমার গলা দিয়ে। কপাল ভালো বুড়ির কানে গেল না। আশ্চর্য, এই সাদৃশ্য তো আরও আগেই আমার চোখে পড়া উচিত ছিল। মর্গানটন থেকে যে চিঠি পেয়েছিলাম সেটার সাথে এই চিঠিটার হাতের লেখা যে হুবহু মিলে যাচ্ছে। আরেকটা সাদৃশ্য চোখে পড়ল আমার। মর্গানটন থেকে লেখা চিঠিটার শেষে নামের পরিবর্তে ছিল শুধু 3টে অক্ষর, MOW, অর্থাৎ মাস্টার অব দ্য ওয়ার্ল্ড। দ্বিতীয় চিঠিটা এসেছে টেররের ডেক থেকে। সেই 3-in-1 মেশিনের নাম তাহলে টেরর, অর্থাৎ কিনা আতঙ্ক। মেশিনের চালকই লিখেছেন এই চিঠি। তিনিই আমাকে হুমকি দিয়েছিলেন যেন গ্রেট আইরিতে আর কখনো না যাই। উঠে ডেস্ক থেকে 13 জুনের চিঠিটা বের করলাম, মিলিয়ে দেখলাম, না আর কোনো সন্দেহ নেই। দুটো চিঠিরই হাতের লেখা একদম এক। বনবন করে মাথার মধ্যে ঘুরতে লাগলো চিন্তা। দুটো চিঠি থেকে একটা সিদ্ধান্তই মেলে। অবশ্য এ সিদ্ধান্ত আর কারো মাথায় আসা সম্ভব নয়, কারণ প্রথম চিঠিটার কথা আর কেউ জানে না। আমাকে যিনি হুমকি দিয়েছিলেন তিনিই তাহলে টেররের কমান্ডার। নামটাও দিয়েছেন বড় সার্থক, টেরর, আতঙ্ক। মনে মনে ভাবলাম, যাক, অন্তত একটা সূত্র পাওয়া গেল। এবার আর হাওয়ার বিরুদ্ধে লড়াই করতে হবে না। আমাদের লোকজনকে লাগিয়ে দিলে কি খুলে যাবে না এই রহস্যের জট? মোট কথা, দুটো প্রশ্ন এখন আমাদের সামনে। এক, টেরর আর গ্রেট আইরির মধ্যে সম্পর্কটা কোথায়? 2, ব্লু রিজ পর্বতমালায় ঘটে যাওয়া অদ্ভুত ঘটনাবলীর সাথে ততোধিক অদ্ভুত এই মেশিনের ঘটনাবলীর সম্পর্কটা কোথায়? আমি জানি এখন আমার কি করা উচিত। চিঠিটা পকেটে ঢুকিয়ে সোজা ছুটলাম পুলিশ হেডকোয়ার্টারের দিকে। খোঁজ নিয়ে জানলাম মিস্টার ওয়ার্ড ঘরেই আছেন। ছুটলাম তার ঘরের দিকে। ঘরে ঢুকে দেখি তার সামনে বিছানো একটা চিঠি। এটা কাগজে প্রকাশিত চিঠির নকল নয়, পুলিশ ডাক বাক্সে পাওয়া একেবারে আসল চিঠিটা। আমাকে দেখে মুখ তুললেন তিনি। তোমার ভাবসাব দেখে মনে হচ্ছে গুরুত্বপূর্ণ কোনো খবর এনেছো। দেখলেই বুঝতে পারবেন, বলে পকেট থেকে চিঠিটা বের করে তার সামনে রাখলাম। মিস্টার ওয়ার্ড চিঠিটা তুলে নিয়ে এক নজর দেখেই বললেন, কি এটা? দেখতেই পাচ্ছেন, নামের বদলে মাত্র 3টে অক্ষর লিখে দিয়ে লেখা একটা চিঠি। কোথা থেকে এসেছে এটা? নর্থ ক্যারোলিনার মর্গানটন থেকে। তুমি কবে পেয়েছো? 1 মাস আগে, 15ই জুন। তখন এই চিঠি পেয়ে কী ভেবেছিলে? তামাশা। আর এখন? আমি যা ভাবছি আপনিও তাই ভাববেন। চিঠিটা পড়লেই সব বুঝতে পারবেন। খুব মনোযোগ দিয়ে চিঠিটা পড়লেন চিফ। তারপর বললেন, মাত্র 3টে অক্ষর। হ্যাঁ, ওই অক্ষর 3টের অর্থ মাস্টার অব দ্য ওয়ার্ল্ড। এটা আসল চিঠি।
তার সামনের চিঠিটা তুলে ধরে দেখালেন তিনি। মনে হচ্ছে না দুটো চিঠি একই হাতের লেখা? তাই তো মনে হচ্ছে। দেখেছেন গ্রেট আইরি থেকে কি হুমকিটা আমাকে দেয়া হয়েছে? হ্যাঁ, মৃত্যুর হুমকি। কিন্তু এ চিঠি তুমি পেয়েছো 1 মাস আগে। এতদিন দেখাওনি কেন স্টক? ভেবেছি ওটার কোনো গুরুত্ব নেই, তাই। আজ টেররের কমান্ডারের চিঠিটা পড়ে মনে হলো গুরুত্ব আছে। ঠিকই বলেছ, চিঠিটা ভীষণ গুরুত্বপূর্ণ। মনে হয় এই চিঠির সূত্র ধরে এগোলে অদ্ভুত লোকটাকে খুঁজে পাওয়া যাবে। আমারও তাই মনে হয় স্যার। কিন্তু একটা কথা, টেরর আর গ্রেট আইরির মধ্যে কি সম্পর্ক থাকতে পারে? জানি না, কল্পনাও করতে পারছি না। একটা সম্পর্ক থাকতে পারে, যদিও তা অবিশ্বাস্য এবং অসম্ভব। কি সেটা? আবিষ্কর্তা গ্রেট আইরিতে থাকেন। ওই জায়গাটাই তিনি বেছে নিয়েছেন যন্ত্রপাতির কারখানা হিসাবে। অসম্ভব, বললাম আমি। যন্ত্রপাতি নিয়ে তিনি ওখানে গেলেন কোন দিক দিয়ে? মেশিন তৈরির পর বের করেই বা নিয়ে এলেন কোন পথে? গ্রেট আইরি আমি নিজের চোখে দেখেছি স্যার। আপনি যা বলছেন তা একেবারেই অসম্ভব। সম্ভব হতে পারে স্টক, যদি যদি ধরো যদি তার মেশিনে পাখা থাকে, যার দ্বারা তিনি উড়ে চলে যান গ্রেট আইরির মধ্যে। হতবাক হয়ে গেলাম আমি। যে টেরর পানির নিচে সাবমেরিনের মতো ঘোরাফেরা করে, সেটা শকুন বা ঈগলের সাথে পাল্লা দিয়ে উঠতেও পারে। শ্রাক করে বুঝিয়ে দিলাম। এ কথা আমার কাছে অবিশ্বাস্য। মিস্টার ওয়ার্ডের মুখ দেখে বুঝলাম তিনি নিজেও যে খুব একটা বিশ্বাস করেন তা নয়। এসব গাঁজাখুরি কল্পনার কোনো মানে হয় না। আবার তিনি মিলিয়ে দেখলেন চিঠি দুটো, পরীক্ষা করলেন মাইক্রোস্কোপ দিয়ে। চিঠি দুটো যে শুধু একই হাতের লেখা তাই নয়, লেখা হয়েছে একই কলমে। চুপচাপ কিছুক্ষণ চিন্তা করলেন মিস্টার ওয়ার্ড। তারপর বললেন, তোমার চিঠিটা আমার কাছে থাক। মনে হচ্ছে অদ্ভুত একটা ঘটনার সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে পড়েছ তুমি। দুটো ঘটনার মধ্যে কি যোগসূত্র আছে এখনো বুঝতে পারছি না, তবে যোগ আছে এটা আমার দীর্ঘ বিশ্বাস। তুমি প্রথমটার সাথে জড়িয়ে পড়েছ, এখন যদি দ্বিতীয়টার সাথেও জড়িয়ে পড়ো, আশ্চর্য হবার কিছু নেই। আমারও তাই মনে হয় স্যার। আপনি তো জানেন এ ব্যাপারে কতখানি কৌতূহলী হয়ে পড়েছি। জানি, সব বুঝতে পারছি আমি। তাই আবার বলছি, যে কোনো মুহূর্তে ওয়াশিংটন ছেড়ে বেরিয়ে পড়ার জন্য তৈরি থেকো। এদিকে চিঠির প্রতিক্রিয়ায় সারাদিন ধরে জনসাধারণের উত্তেজনা ক্রমেই বেড়ে চলল। গণ উত্তেজনার ধরন দেখে চিন্তিত হলেন সরকার। হোয়াইট হাউস ও কংগ্রেসে ঝড় বয়ে গেল। জনগণের যা অবস্থা, কিছু একটা তো না করলেই নয়। কিন্তু কিছু একটা করা দরকার। এটা যত সহজে বোঝা যাচ্ছে, কাজটা করা অত সহজ নয়। কোথায় খুঁজে পাওয়া যাবে এই মাস্টার অব দ্য ওয়ার্ল্ডকে? যদিও বা পাওয়া যায়, গ্রেপ্তার করা যাবে কিভাবে? তার ক্ষমতার যা নমুনা পাওয়া গেছে তাতেই হিমশিম অবস্থা। কিন্তু এর চেয়ে অনেক বেশি অজ্ঞাত ক্ষমতা নিশ্চয় তার আছে। পাহাড় ডিঙিয়ে তিনি লেক কার্ডালে গেলেন কিভাবে? ওখান থেকে পালিয়েই বা গেলেন কোন পথে? তাছাড়া লেক সুপ্রিয়রে যদি তাকে দেখা গিয়ে থাকে, তাহলে অতটা পথ তিনি লোকের চোখে ধুলো দিয়ে গেলেন কিভাবে? এমন এক ঘটনা যে একেবারে পাগল হওয়ার দশা। ঘটনা যতই জটিল আকার ধারণ করল, ততই একেবারে শেষ পর্যন্ত দেখার স্বাদ হলো। কোটি কোটি ডলারের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তিনি। সুতরাং গায়ের জোর খাটাতে হবে। আবিষ্কার ও আবিষ্কর্তা কোনোটাকেই কেনা যাবে না। তার প্রস্তাব প্রত্যাখ্যান করার ধরনটাও কি উদ্যত আর ভয়ঙ্কর। সরকার ভাবল, বেশ, হয়ে যাক শক্তি পরীক্ষা।
সমাজ ও মানুষের এই শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়া হোক সর্বশক্তি নিয়ে। আর কারো ক্ষতি করার আগেই কেড়ে নেওয়া হোক তার ক্ষমতা। একবার ভাবা হয়েছিল তিনি মারা গেছেন। এখন বোঝা যাচ্ছে আশা অসার ও কতখানি অসার এ চিন্তা। তিনি যে শুধু বেঁচে আছেন তাই নয়, তার বেঁচে থাকাটাই জনসাধারণের প্রতি একটা সার্বক্ষণিক হুমকি স্বরূপ। জনসাধারণের চাপে সরকার একটা ঘোষণা দিতে বাধ্য হলেন। ঘোষণাটি নিম্নরূপ: যেহেতু টেররের কমান্ডার তারা আবিষ্কার জনসমক্ষে আনতে বা বিক্রি করতে নারাজ এবং যেহেতু তার মেশিন জনগণের মহাবিপদের কারণ হতে পারে, সেহেতু দেশের আইন তাকে রক্ষা করতে অপারগ। তাকে বা তার মেশিনকে যে কোনো উপায়ে আটক বা ধ্বংস করার পূর্ণ অধিকার সরকারের তরফ থেকে দেয়া হলো। শুধু তাই নয়, যিনি এই কাজ করতে পারবেন তাকে পুরস্কৃত করা হবে। সরাসরি যুদ্ধ ঘোষণা হয়ে গেল। মাস্টার অব দ্য ওয়ার্ল্ড গোটা আমেরিকাকে অবজ্ঞা করে হুমকি দিয়েছেন, তার মৃত্যু না হওয়া পর্যন্ত চলবে এই যুদ্ধ। একদিনেই ধাপে ধাপে বাড়তে লাগলো পুরস্কারের অঙ্ক। বিপজ্জনক এই বৈজ্ঞানিক ঘাঁটির সন্ধান যে দিতে পারবে, যে তার মুখোশ খুলে দিতে পারবে, অথবা যে তাকে খতম করে সারা দেশবাসীকে মহাবিপদের হাত থেকে রক্ষা করতে পারবে, তাকে দেয়া হবে বিরাট পুরস্কার। এই রকম পরিস্থিতি দাঁড়ালো জুলাই মাসের শেষ নাগাদ। সব কিছু ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া ছাড়া আর উপায় রইল না। আউটল লোকটিকে দেখামাত্র সতর্ক করে দিতে হবে সবাইকে। তারপর সুযোগ মতো অ্যারেস্ট করতে হবে। মোটরে বা জাহাজে থাকাকালীন তাকে কিছুতেই ধরা যাবে না। সুতরাং প্রচণ্ড বেগে পালানোর আগেই আচমকা অ্যারেস্ট করতে হবে তাকে। কিছুতেই যেন তিনি উধাও হতে না পারেন, সেদিকে খেয়াল রাখতে হবে। তৈরি হয়ে রইলাম আমি। মিস্টার ওয়ার্ডের আদেশ পাবার সাথে সাথে বেরিয়ে পড়ব। কিন্তু আদেশ আর আসে না। আসবেই বা কী করে? যার জন্যে তৈরি হয়ে থাকা তারই কোনো পাত্তা নেই। জুলাই মাস প্রায় শেষ হয়ে এলো। খবরের কাগজগুলো এখনও সমানে গুলগল্প ছাপিয়ে চলেছে। যত রকমের গুজব সব ঠাঁই পাচ্ছে সেখানে। নতুন নতুন সূত্রের খবর বেরোচ্ছে, কিন্তু সব বাজে ভিত্তিহীন। আমেরিকার সমস্ত অঞ্চল থেকে হাজার হাজার টেলিগ্রাম আসছে পুলিশ ব্যুরোতে, কিন্তু কোনোটার সাথে কোনোটা মিলছে না। একজন যা বলেছে আরেকজন বলছে ঠিক তার উল্টোটা। ফলে এসব খবর বাতিল করে দিতে হচ্ছে। এত পুরস্কার ঘোষণা করেও কোনো ফলই পাওয়া গেল না। মাত্রা বেড়ে গেল শুধু নালিশ আর ভুল ধারণার। মহাজটিল আকার ধারণ করল সমস্যা। সরল বিশ্বাসে ভুল করে বসলো অনেকে। কোথাও ধুলো পাক দিয়ে উঠলেই ভাবল সেই মোটর গাড়ি। আবার কখনো আমেরিকার হাজার হাজার হ্রদের কোথাও ঢেউ একটু ফুলে উঠলেই উত্তেজিত হয়ে উঠল সাবমেরিন ভেবে। সত্যি কথা বলতে কি, জনসাধারণ উত্তেজিত হলে এরকমই হয়। চারপাশ থেকে তাড়া করে বেড়ায় কল্পনার ভূত। অবশেষে 29শে জুলাই একটা টেলিফোন পেলাম। অবিলম্বে দেখা করতে বলেছেন মিস্টার ওয়ার্ড। দেখা হবার সাথে সাথে বললেন, স্টক 1 ঘন্টার মধ্যে তোমাকে বেরোতে হবে। কোথায়? টলেডো। ওটাকে দেখা গেছে নাকি? হ্যাঁ, এখনই টলেডো রওনা হও। ওখানে পৌঁছালেই চূড়ান্ত নির্দেশ পাবে। ঠিক আছে, 1 ঘন্টার মধ্যেই রওনা হচ্ছি আমরা। গুড। এবার ফর্মাল অর্ডারটা শোনো। বলুন। যেভাবেই হোক এবার সফল হতেই হবে। 11। ধরাছোঁয়ার বাইরের সেই কমান্ডারকে তাহলে আবার দেখা গেছে আমেরিকার মাটিতে। তাকে কখনো ইউরোপে দেখা যায়নি, না স্থলপথে না জলপথে। তিনি কখনো আটলান্টিক পেরোননি, অথচ এটা তার কাছে মাত্র 3 দিনের ব্যাপার। তিনি কি শুধু আমেরিকার উপর হুমকি চালাতে চান? তাহলে কি তিনি নিজেই একজন আমেরিকান? এই কথাটা আমার কেন মনে হলো বুঝিয়ে বলছি।
ওল্ড আর নিউ ওয়ার্ল্ডের মাঝে যে মহাসাগর, এই মেশিন সেটা অনায়াসে অতিক্রম করে যেতে পারে। দ্রুততম জাহাজের চেয়েও বেশি গতি থাকায় এটা শুধু তাড়াতাড়ি যাবে না, যাত্রাপথের ঝড় ঝঞ্ঝাকেও এড়িয়ে যেতে পারবে অনায়াসে। পানির নিচ দিয়ে যাওয়ার ফলে প্রচণ্ড সামুদ্রিক ঝড়ের কবল থেকেও এই মেশিন নিরাপদ। তবু তিনি আটলান্টিক পেরিয়ে ইউরোপ চলে যাননি। তাকে গ্রেপ্তার করতে চাইলে সম্ভবত ওহাওতেই করা যাবে। টলেডো তো ওহাওরই একটা শহর। এবার কিন্তু মেশিনের আবির্ভাব নিয়ে কোনো হইচই হলো না। খবরটা যাতে গোপন থাকে সে ব্যাপারে আগে থেকেই ব্যবস্থা নেওয়া হয়েছিল। খবর এসেছে এজেন্ট মারফত। আমি চলেছি সেই এজেন্টের সাথে দেখা করতে। এই খবর মোটা টাকা দিয়ে কিনত খবরের কাগজগুলো। কিন্তু পুলিশ সিদ্ধান্ত নিয়েছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত খবরটা গোপন রাখা হবে। আমরাও টু শব্দ করব না এ বিষয়ে। যার কাছে চলেছি তার নাম আর্থার ওয়েলস। তিনি আমাদের জন্য অপেক্ষা করছেন টলেডোতে। শহরটা লেক ইরির পশ্চিম পাশে অবস্থিত। পশ্চিম ভার্জিনিয়া আর ওহাওর ভেতর দিয়ে সারা রাত ছুটে চলল আমাদের ট্রেন। একটু লেট না করে পরদিন ঠিক দুপুরের আগে পৌঁছলো টলেডোতে। জন হার্ট, ন্যাব ওয়াকার এবং আমি নামলাম ট্রেন থেকে। হাতে ট্রাভেলিং ব্যাগ, পকেটে রিভলভার। আক্রমণ আর আত্মরক্ষার জন্যে অস্ত্রের দরকার হতে পারে। নামার প্রায় সাথে সাথে চিনতে পারলাম অপেক্ষামান লোকটিকে। আমার মতোই অস্থিরভাবে ছুটোছুটি করে কৌতূহলী চোখে প্রত্যেকটা যাত্রীকে খুঁটিয়ে দেখছিলেন তিনি। কাছে গিয়ে বললাম, মিস্টার ওয়েলস। মিস্টার স্টক, জানতে চাইলেন তিনি। হ্যাঁ, বলুন এখন কি করতে চান? টলেডোতে থাকার দরকার আছে। সব কিছু আপনার নির্দেশে হবে মিস্টার স্টক। আপনি যদি মনে করেন দরকার নেই তাহলে নেই। স্টেশনের বাইরে দুঘোড়ার একটা গাড়ি দাঁড়িয়ে আছে। সময় নষ্ট না করে এখনই তাহলে গন্তব্যের দিকে রওনা দেওয়া যাক। তাই দেব। সাথে দুজনকে ইশারা করে জবাব দিলাম আমি। জায়গাটা খুব দূরে নাকি? 20 মাইল। নাম কি? ব্ল্যাক রক ক্রিক। একটা হোটেলে ব্যাগগুলো রেখে রওনা দিলাম আমরা। গাড়ির সিটের নিচে খাবারের পরিমাণ দেখে অবাক হলাম। যা মজুদ আছে বেশ কয়েকদিন চলে যাবে। মিস্টার ওয়েলস বললেন, ব্ল্যাক রক ক্রিকের চারপাশটা এই অঞ্চলের সবচেয়ে বুনো এলাকা। কৃষক বা জেলেদের আকৃষ্ট করার মতো কিছুই নেই। খাবার জন্যে কোনো সরাইখানা বা ঘুমানোর জন্যে শোবার ঘর পর্যন্ত নেই। ভাগ্য ভালো এটা জুলাই মাস, গরম এখন কম। 2-1 রাত খোলা আকাশের নিচে শুলে এমন কিছু যাবে আসবে না। তাছাড়া যদি আমরা সফল হই তাহলে হয়তো বেশিক্ষণ থাকতে হবে না। হয় টেররের কমান্ডার সতর্ক হবার আগেই আমাদের হাতে ধরা পড়ে বেকুব বনে যাবেন, অথবা বিদ্যুৎ গতিতে কেটে পড়বেন। অ্যারেস্ট করার সমস্ত আশা ভরসা শেষ হয়ে যাবে আমাদের। বছর 40 বয়স হবে আর্থার ওয়েলসের। বিশাল শক্তিশালী শরীর। এর সুনাম আগেই শুনেছি। স্থানীয় পুলিশ এজেন্টদের মধ্যে ইনি অন্যতম শ্রেষ্ঠ। বিপদে মাথা একদম ঠান্ডা থাকে। জীবন বিপন্ন করে বহুবার বিপদের মোকাবেলা করেছেন এই দুঃসাহসিক মানুষটি। টলেডোতে গিয়েছিলেন সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা কাজ হাতে নিয়ে। বরাজ্জোরে টেররের দেখা পেয়ে যান। লেক ইরির পার বরাবর আমরা ছুটে চললাম দক্ষিণ পশ্চিম দিকে। এই রোড আমেরিকার উত্তর প্রান্তে। এটার এক পাশে কানাডা, আরেক পাশে ওহাও, পেনসিলভেনিয়া আর নিউ ইয়র্ক। লেক ইরির আয়তন প্রায় 10,000 বর্গ মাইল। উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6,000 ফুট। পশ্চিমের বড় বড় লেকের পানি ডেট্রয়েট নদী দিয়ে প্রবাহিত হয়ে উত্তর পশ্চিমে এসে মিলিত হয়েছে ইরির সাথে।
তাছাড়া রকি, কুয়াহোগা, ব্ল্যাক এসব লেক ইরির নিজস্ব নদী। তবে এই নদীগুলো বিশেষ নাম করা নয়। উত্তর পূবে নাগরা নদী হয়ে লেক ইরির পানি আশ্রে পড়ছে লেক ওন্টারিওতে। এটাই বিশ্ববিখ্যাত নাগরা জলপ্রপাত। যতদূর জানা যায় লেক ইরির সর্বোচ্চ গভীরতা হলো 130 ফুট। সুতরাং এটার জলসীমা নেহাত কম নয়। সবচেয়ে চমৎকার লেকগুলো এই অঞ্চলেই আছে। স্থলভাগ খুব বেশি উত্তরে নয়, তবু উত্তর মেরুর হিমেল বাতাস মাঝে মাঝে হাড় জমিয়ে দেয়। উত্তর দিকের স্থলভাগ নিচু হওয়ার ফলে প্রচণ্ড বেগে ধেয়ে আসে শীতের বাতাস। তাই কখনো কখনো লেক ইরির এপার থেকে ওপার জমে যায় বরফে। বেশ কিছু প্রধান শহর গড়ে উঠেছে বিরাট এক হ্রদের পাড়ে। পূবে নিউ ইয়র্কে এর বাফেলো, পশ্চিমে টলেডো, দক্ষিণে ওহাওর অন্তর্গত ক্লিভল্যান্ড ও সান্ডাস্কি। তীর বরাবর অসংখ্য ছোট শহর গ্রাম আছে। যানবাহন এখানে স্বভাবতই বেশি, তা থেকে বার্ষিক আয় $20 লাখ বেশি। লেকের পার বরাবর স্বল্প ব্যবহৃত এবড়োখেবড়ো একটা রাস্তা দিয়ে চলেছে আমাদের গাড়ি। সাম্প্রতিক ঘটনাগুলো বলে চলেছেন আর্থার ওয়েলস। 29 জুলাই বিকেলবেলা ঘোড়ায় চেপে তিনি যাচ্ছিলেন হার্লি শহরের দিকে। শহরের 5 মাইল বাইরের ছোট একটা বনের মধ্যে দিয়ে যাচ্ছেন। হঠাৎ অনেক দূরে হ্রদের পানির নিচ থেকে ভেসে উঠল একটা সাবমেরিন। সাথে সাথে ঘোড়ার পিঠ থেকে নামলেন তিনি। ঘোড়াটাকে বেঁধে পা টিপে টিপে গিয়ে উপস্থিত হলেন হ্রদের কিনারে। একটা গাছের পেছনে লুকিয়ে স্বচক্ষে দেখলেন সাবমেরিনটা ধীরে ধীরে এগিয়ে ব্ল্যাক রক ক্রিকের মোহনায় গিয়ে থামল। অবাক হয়ে ভাবলেন ওয়েলস, এটাই কি সেই বিখ্যাত মেশিন সারা পৃথিবী যার খোঁজ করছে? সাবমেরিনটা পাহাড়ের নিকটবর্তী হতেই দুজন লোক ডেকের উপর দিয়ে হেঁটে এসে তীরে নামল। এই দুজনের একজনে কি মাস্টার অব দ্য ওয়ার্ল্ড? লেক সুপ্রিয়রে উধাও হয়ে যাবার পর তাকে তো আর দেখা যায়নি। লেক ইরির তলদেশ থেকে ভেসে ওঠা এই সাবমেরিনে কি সেই রহস্যময় টেরর? আমি একেবারে একা ছিলাম, বললেন ওয়েলস। আপনারা সে সময় আমার সাথে থাকলে 4 জন মিলে ওদের দুজনকে আর সাবমেরিনে করে পালাতে দিতাম না। হ্যাঁ, বললাম আমি, কিন্তু সাবমেরিনে আর কেউ ছিল না। তবে ওদের দুজনকে ধরতে পারলেও কাজ হতো। অন্তত নাম ধাম আর কিছু গোপন তথ্য তো জানা যেত। আর দুজনের একজন যদি হতো টেররের ক্যাপ্টেন, তাহলে তো কথাই ছিল না। আমার শুধু একটাই ভয় করছে ওয়েলস, আপনি ক্রিক ছেড়ে যাবার পর সাবমেরিনটাও কেটে পড়েনি তো? কয়েক ঘন্টার মধ্যেই সব কিছু জানা যাবে। হে ঈশ্বর, ওরা যেন এখনো থাকে। তারপর রাত নামলেই একটা কথা, আপনি কি রাত নামা পর্যন্ত ওদের উপর নজর রেখেছিলেন? না, ঘণ্টাখানেক দেখার পর সোজা টলেডোর টেলিগ্রাফ স্টেশনের দিকে রওনা দিই। আমি যখন সেখানে পৌঁছি তখন অনেক রাত। পৌঁছেই ওয়াশিংটনে জরুরি তার করে দিই, অর্থাৎ পরশু রাতে। তারপর গতকালকে আবার গিয়েছিলেন ব্ল্যাক রক ক্রিকে? হ্যাঁ, সাবমেরিন তখনও ছিল। হ্যাঁ, যেখানে দেখে গিয়েছিলাম সেখানেই লোক দুটো ছিল। মনে হলো অ্যাক্সিডেন্টে কলকব্জা নষ্ট হয়েছে, তাই মেরামত করার জন্যে এসেছে এই নির্জন জায়গায় বোধ হয়। হয়তো এমন কিছু নষ্ট হয়েছে যার ফলে সাধারণত যে ঘাঁটিতে লুকোয় সেখানে যেতে পারেনি। শুধু ভাবছি এখনও ওরা আছে কিনা।
আমার মনে হয় আছে, কারণ সাবমেরিন থেকে অনেক জিনিসপত্র বের করে তীরের উপর রেখেছিল ওরা। তাছাড়া দূর থেকে যতটা মনে হলো, ডেকের উপরেও কি যেন মেরামত চলছিল। শুধু দুজনকেই দেখেছেন? হ্যাঁ, ওই দুজনেই। কিন্তু যে মেশিন এত জটিল, যেটা এই এখন মোটর গাড়ি, ওই তখন জাহাজ বা সাবমেরিন হচ্ছে। তাছাড়া এত যার স্পিড, সেটাকে কি মাত্র দুজন মিলে চালানো সম্ভব? আমারও মনে হয় এটা অসম্ভব, মিস্টার স্টক। কিন্তু আমি মাত্র ওই দুজনকেই দেখেছি। আমি যেখানে লুকিয়েছিলাম, বেশ কয়েকবার তার কাছাকাছি এসেছিল ওরা। জ্বালানি কাঠকুটো কুড়িয়ে নিয়ে গিয়ে সাজিয়ে রাখছিল তীরের উপর। এমনিতেই এই অঞ্চলে মানুষজন নেই। তাছাড়া লেক থেকে ক্রিক দেখাও যায় না, সুতরাং ওদের কেউ দেখে ফেলার সম্ভাবনা খুব কম। মনে হলো ওরা তা জানে। লোক দুটোকে আবার দেখলে চিনতে পারবেন? অবশ্যই পারব। একজন মাঝারি আকারের শক্তিশালী লোক, খুব চটপটে, মুখে দাড়ির জঙ্গল। আরেকজন বেটে কিন্তু গাট্টা পেটা শরীর। গতকাল আগের দিনের মতোই 5টা নাগাদ বন থেকে বেরিয়ে টলেডো এসেছিলাম। এসেই মিস্টার ওয়ার্ডের একটা টেলিগ্রাম পেলাম, আপনি আসছেন। তারপর তো স্টেশনে গেলাম আপনাদের আনার জন্যে। ওয়েলসের সব কথা জড়ো করলে এইরকম দাঁড়ায়, সম্ভবত আমরা যে সাবমেরিনটাকে খুঁজছি, সেটাকে 40 ঘন্টা আগে ব্ল্যাক রক ক্রিকে মেরামত করতে দেখা গেছে। মেরামত খুব জরুরি হয়ে পড়েছিল বলেই বোধহয় সাবমেরিনটা ভেসে উঠেছিল। আশা করি আমরা গিয়ে ওটাকে একই জায়গায় দেখব। কিন্তু ওটা লেক ইরিতে ঢুকলো কিভাবে? অনেক আলোচনার পর আমি আর ওয়েলস একমত হলাম, ওটার পক্ষে তো এরকম জায়গায় উপযুক্ত। সবশেষে ওটাকে দেখা গিয়েছিল লেক সুপ্রিয়রে। সেখান থেকে লেক ইরি আসতে হলে তাকে আসতে হতো মিশিগানের রাস্তা দিয়ে। কিন্তু ওই অঞ্চলে পুলিশ ও জনসাধারণ কড়া নজর রাখা সত্ত্বেও এটা কারো চোখে পড়েনি। সুতরাং জলপথেই এটা এসেছে। লেক সুপ্রিয়র আর লেক ইরির মাঝে গ্রেট লেকের অজস্র হ্রদ আর নদী ছড়িয়ে আছে। এই ধরনের একটা সাবমেরিন অনায়াসেই সে পথ ধরে আসতে পারে সবার চোখ বাঁচিয়ে। এখন আমরা গিয়ে যদি দেখি ক্রিক ছেড়ে চলে গেছে টেরর, কিংবা তাদের ধরার চেষ্টা করতেই যদি পালিয়ে যায়, তাহলে কোন পথে যাবে? যে পথেই যাক, কিছুতেই ওটার পিছু নেওয়া যাবে না। লেক ইরির প্রান্তসীমার পোর্ট বাফেলোতে 2টো টর্পেডো ডেস্ট্রয়ার আছে। ওয়াশিংটন থেকে রওনা দেওয়ার আগেই মিস্টার ওয়ার্ড আমাকে এ খবর দিয়েছিলেন। তিনি ওই দুটোর কমান্ডারকেও টেলিগ্রাম করে জানিয়েছিলেন যে কোনো মুহূর্তে টেররকে ধাওয়া করার প্রয়োজন হতে পারে। কিন্তু টর্পেডো ডেস্ট্রয়ারের গতি যতই হোক, টেররের পিছু নেওয়ার ক্ষমতা তার নেই। তাছাড়া সাবমেরিনটা যদি ডুব দেয়, তাহলে হাত পা কামড়ানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। ওয়েলস বললেন, লড়াই শুরু হলে টর্পেডো ডেস্ট্রয়ার কিছু করতে পারবে না। তা সাথে যত নাবিক আর কামানি থাক, তার মানে আজ রাতে যদি আমরা সফল না হই, ভেস্তে যাবে সমস্ত অভিযান। ব্ল্যাক রক ক্রিকের বন জঙ্গলে প্রায় শিকার করতে আসেন ওয়েলস। ফলে এই এলাকার সব পথঘাটই তার চেনা। প্রায় সারা লেকই তীক্ষ্ণ পাথরে ঘেরা। ঢেউ এসে আছড়ে পড়ছে পাথরের গায়ে। প্রণালীটা 30 ফুট মতো গভীর। টেরর পানির উপরে বা নিচে যেখানে ইচ্ছে থাকতে পারে। 2-3 জায়গায় পাথর নেই। বালুকা বেলা চলে গেছে ছোট ছোট গিরিসংকটের দিকে।
গিরিশঙ্কটগুলো 200-300 ফুট উপরে উঠে মিলিত হয়েছে বনের সীমানায়। সন্ধ্যা 7টায় আমাদের গাড়ি বনে ঢুকলো। তখনও যথেষ্ট আলো বনের ভেতরে। গাছের ছায়া থাকা সত্ত্বেও পথ চিনতে অসুবিধে হলো না। সোজাসুজি ক্রিকের কিনারায় যাওয়া যাবে না। টেররের লোক দুজন আমাদের দেখতে পেলে ভেগে যাবে। আমাদের বোধ হয় এখানেই থামা উচিত, তাই না? জানতে চাইলাম ওয়েলসের কাছে। না, জবাব দিলেন তিনি। গভীর বনে গিয়ে গাড়ি ছাড়তে হবে, তাহলে কেউ আমাদের দেখতে পাবে না। গাছের নিচ দিয়ে গাড়ি যাবে তো? যাবে। আমি এই বনের আগাগোড়া চিনি। 500-600 ফুট সামনে একটা খোলা জায়গা আছে। সেখানে আমরা একদম গা ঢাকা দিয়ে থাকতে পারবো। ঘোড়াগুলো খাবার পাবে। অন্ধকার গাঢ় হলে ক্রিকের মোহনা আগলে দাঁড়িয়ে আছে যে পাহাড়, সেটার তীরে চলে যাব আমরা। জায়গাটা টেরর আর তার পালাবার পথের ঠিক মাঝখানে। এখন শুধু টেরর থাকলেই হয়। আমরা সবাই আক্রমণ করার জন্য একদম প্রস্তুত। কিন্তু ওয়েলস যা বলেছেন ঠিকই বলেছেন। রাত নামা পর্যন্ত অপেক্ষা করাই ভালো। ততক্ষণ হাতের কাজগুলো সেরে নেওয়া যাক। লাগাম ধরে টানতেই ঘোড়াগুলো এগুলো খালি গাড়ি নিয়ে। ক্রমেই আমরা চললাম গভীর বনের দিকে। চারপাশে ছড়ানো লম্বা পাইন, বিশাল ওক আর সাইপ্রেস, ফলে অনেক ঘন হয়ে এসেছে অন্ধকার। পায়ের তলায় লতা, পাইন কাটা আর মরা পাতার দঙ্গল। মাথার উপরে গাছপালা এত ঘন, পরন্ত সূর্যের শেষ রশ্মি আর প্রবেশাধিকার পাচ্ছে না। আন্দাজে এগিয়ে চলেছি হাতড়াতে হাতড়াতে। কয়েকবার গাড়ি ধাক্কা খেলো এখানে সেখানে। মিনিট 10 পর পৌঁছলাম খোলা জায়গাটায়। ঘন সবুজ ঘাসে জায়গাটা ভরা। চারপাশ ঘিরে বিশাল সব গাছের সারি। এখনো দিনের আলোর কিছুটা অবশিষ্ট আছে। খানিকটা বিশ্রাম নেওয়া যাবে। এবড়ো খেবড়ো পাথুরের রাস্তা দিয়ে আসতে গা হাত পা ব্যথা ধরে গেছে। আমাদের সবার ভেতর কৌতূহল মাথাচাড়া দিয়ে উঠছে। মনে হচ্ছে এখনই ক্রিকে গিয়ে টেররকে এক নজর দেখি। কিন্তু শুভবুদ্ধি আমাদের বেঁধে রাখল। আর সামান্য অপেক্ষা, তারপরে নামবে অন্ধকার। তখন অনায়াসেই যেতে পারবো টেররের কাছে। ওয়েলস এই ব্যাপারে গো ধরে রইলেন। ভেতরটা কৌতূহলে ফেটে পড়লেও বুঝতে পারলাম কথাটা ঠিক। ঘোড়াগুলোর শ্বাস পোশাক খুলে কোচোয়ান ওদের নিয়ে গেল ঘাস পাতা খাওয়াতে। হার্ট আর ওয়াকার খাবার দাবার সাজাতে লাগলো চমৎকার একটা সাইপ্রেসের তলায়। বনের মিষ্টি গন্ধ এসে নাকে লাগছে। মনে পড়ে গেল মর্গানটন আর প্লেজান্ট গার্ডেনের কথা। খুব খিদে পেয়েছিল আমাদের। খাবারও ছিল যথেষ্ট পরিমাণে। খাওয়া দাওয়া সারলাম, কিন্তু তখনও নামেনি অন্ধকার। এদিকে উত্তেজনায় ছটফট করছি আমরা। শেষমেশ পাইপ ধরালাম বাকি সময়টা কাটাবার জন্যে। বনজুড়ে স্তব্ধতা নেমে এসেছে। দেখে দেখে ফিরে গেছে শেষ পাখিটিও। রাত নামার সাথে সাথে ক্রমেই কমে আসছে বাতাস। মগডালের পাতাগুলো নড়ছে কি নড়ছে না। সূর্য অস্ত যেতেই দ্রুত কালো হয়ে এলো আকাশ। গোধূলি হারিয়ে গেল আধারের গহ্বরে। ঘড়ি দেখলাম 8:30 বাজে। বললাম, সময় হয়েছে ওয়েলস, আপনি বললেই উঠব। তাহলে উঠে পড়ুন। কোচোয়ানকে সতর্ক করে দিলাম, ঘোড়াগুলো যেন চড়তে চড়তে ফাঁকা জায়গাটার বাইরে না যায়। শুরু হলো আমাদের অভিযান। সবচেয়ে আগে চললেন ওয়েলস, তার পেছনে আমি, আমার পেছনে হার্ট আর ওয়াকার।
ওয়েলস পথ দেখিয়ে না চললে গাঢ় এই অন্ধকারে এক ধাপও এগোতে পারতাম না। কিছুক্ষণের মধ্যেই আমরা বনের শেষ প্রান্তে পৌঁছে গেলাম। সামনেই ব্ল্যাক রক ক্রিকের তীর। চারদিক নিস্তব্ধ, জনপ্রাণীর চিহ্ন নেই কোথাও। নির্ভয়ে এগোতে পারবো আমরা। টেরর যদি এখনো থাকে তাহলে নিশ্চয় নোঙর ফেলেছে পাথরের আড়ালে। কিন্তু সত্যিই আছে তো? এই একটা প্রশ্নই শুধু লটকে আছে আমাদের সামনে। রহস্যময় ঘটনার চূড়ান্ত পর্যায়ে এসে পড়েছি আমরা। শিরায় শিরায় রক্ত চঞ্চল হয়ে উঠেছে। হাতুড়ি পেটা শুরু হয়েছে বুকের মধ্যে। ইশারা এগোতে বললেন ওয়েলস। পায়ের নিচে খসখস করতে লাগলো বালি। আর মাত্র 200 ফুট সামনেই ক্রিকের মোহনা। কয়েক মিনিটের মধ্যেই নিঃশব্দে গিয়ে উপস্থিত হলাম লেকের পাড়ের পাথরের উপরে। দৃষ্টি মেলে দিলাম সামনে। কেউ নেই, কিছু নেই। 24 ঘন্টা আগে যেখানে টেররকে দেখেছিলেন ওয়েলস, খা খা করছে জায়গাটা। ব্ল্যাক রক ক্রিক ছেড়ে চলে গেছেন মাস্টার অব দ্য ওয়ার্ল্ড। 12 মানুষ মাত্রই মরীচিকা দেখে। ওয়েলস গতকাল টেররকে দেখেছিলেন, কিন্তু এখন আর সেটা নেই। কলকব্জা নষ্ট হয়ে গোপন ঘাঁটিতে যেতে না পারায় ব্ল্যাক রক ক্রিকে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হয়েছিল। মেরামত ছেড়ে এতক্ষণে নিশ্চয় চলে গেছে লেক ইরি ছেড়ে অনেক দূরে। অভিযানের শুরু থেকে বারবার এই ভয়টাই করেছি, অথচ শেষের দিকে এসে প্রায় বিশ্বাস করে বসেছিলাম টেররের দেখা আমরা পাবই। ওয়েলস যেখানে দেখেছেন সেখানেই এখনো নোঙর ফেলে আছে টেরর। হতাশায় ভেতরটা ভেঙে পড়তে চাইল। আমাদের এত খাটুনির ফুটো পয়সা মূল্য আর রইল না। আর টেরর যদি এখনো এই লেকেই থেকে থাকে তাহলেই বা কি করার আছে? ওটাকে ধরা তো আমাদের সাধ্যের বাইরে। আসলে ওটাকে ধরার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষেরই নেই। হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম আমি আর ওয়েলস। হার্ট ওয়াকারও কম হতাশ হয়নি। তবু ওরা ক্রিকেট তীর বরাবর ঘোরাঘুরি করে দেখল, যদি বা ফেলে যাওয়া কোনো সূত্র মেলে। আমি আর ওয়েলস পাথরের মতো দাঁড়িয়ে রইলাম ক্রিকের মোহনায়। টু শব্দ করলাম না কেউ। আমাদের মনের অবস্থা বোঝানোর জন্যে কোনো কথা বলার দরকার ছিল না। প্রচণ্ড আগ্রহের পর এই হতাশা একেবারে শেষ করে ফেলল আমাদের। এত পরিকল্পনার এই পরিণতিতে মাথা যেন তালগোল পাকিয়ে গেল। অভিযান বাতিল করব নাকি চালিয়ে যাব কিছুই বুঝতে পারছিলাম না। প্রায় 1 ঘন্টা ওভাবেই দাঁড়িয়ে রইলাম। জায়গাটা ছেড়ে চলে আসার মতো শক্তিও যেন আর অবশিষ্ট নেই। এখনও অন্ধকার ভেদ করে দেখার চেষ্টা করছি। মাঝে মাঝে ঢেউয়ের মাথায় চকচক করে উঠছে পানি। চমকে উঠে ভাবছি এই বুঝি টেরর। কিন্তু তখনই মিলিয়ে যাচ্ছে পানির ঝিকিমিকি। কখনো মনে হচ্ছে গাঢ় অন্ধকারের গায়ে ছায়ার মতো কি যেন দেখতে পাচ্ছি। জাহাজের মতো কালো কি যেন একটা এগিয়ে আসছে এদিকেই। আবার কখনো ঘূর্ণিজল ছলাৎ করে এসে পড়ছে পায়ের উপর। মনে হচ্ছে কি যেন তোলপাড় করছে লেকের তলে। কল্পনার এরকম দৃশ্য একের পর এক চলে গেল চোখের সামনে দিয়ে। সব মিথ্যা, মরীচিকা। অবশেষে আমাদের সঙ্গী দুজন ফিরে এলো। আমার প্রথম প্রশ্ন হলো, কিছু পেলে? না, জবাব দিল জন হার্ট।